আচ্ছা, পিডিই তে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হিট ইকুয়েশন, ঠিক আছে? তো হিট, এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। ওয়েভ ইকুয়েশনের কিরকম দেখতে ছিল ওয়েভ ইকুয়েশনটা? সেটা ছিল হচ্ছে ইউটিটি ইকুয়ালস টু সি স্কোয়ার ইউ এক্স এক্স। ইউটিটি ইকুয়ালস টু সি স্কোয়ার ইউ এক্স এক্স, যেখানে সিটাকে বলা হতো ওয়েভ স্পিড। সিটাকে বলা হতো ওয়েভ স্পিড, অর্থাৎ তরঙ্গের গতিবেগ বলা হতো সিটাকে। তো ফর্মটা, ওয়েভ ইকুয়েশনের ফর্মটা ছিল হচ্ছে এরকম টাইপের, ইউটিটি ইকুয়ালস টু সি স্কোয়ার ইউ এক্স এক্স। সেরকমই ল্যাপ্লাস ইকুয়েশন হয়। ল্যাপ্লাস ইকুয়েশন দেখতে হয় হচ্ছে ইউটিটি প্লাস ইউ এক্স এক্স ইকুয়ালস টু জিরো, এরকম টাইপের ল্যাপ্লাস ইকুয়েশন হয়। কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে হিট ইকুয়েশন বা ডিফিউশন ইকুয়েশন। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, ঠিক আছে? ওয়েভ হচ্ছে অ্যাকচুয়ালি তোর তরঙ্গ যেটা বলছে, আর ডিফিউশন ইকুয়েশন বা হিট ইকুয়েশন। তো হিট ইকুয়েশনের ফর্মটা কিরকম হয়? হিট ইকুয়েশনে দেখতে হয় ইউ, যেমন ওয়েভ ইকুয়েশন এবং হিট ইকুয়েশন দেখতে কিছুটা একই রকম, কিন্তু ওয়েভ ইকুয়েশনে ইউ টি আছে, ইউ এক্স এক্স আছে। কিন্তু হিট ইকুয়েশনের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে ইউটি আর একটা হচ্ছে ইউ এক্স এক্স, ঠিক আছে? ইউটি থাকবে এবং ইউ এক্স এক্স থাকবে। তো এখানে আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে কি করে অঙ্কগুলো করব সেটা দেখি। কি করে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে অঙ্কগুলো করা হবে দেখ। ভালো করে বুঝবি, একটা অঙ্ক ভালো করে বুঝলে বাকিগুলো দেখবি। এখানেও সব আমি ওয়েভ ইকুয়েশনে যখন পিডিএফ দিয়েছিলাম সেখানে দেখবি সব কপি পেস্ট করা ছিল। একটা অঙ্কই ভালো করে বুঝলে তারপরের অঙ্কগুলো সব তার সঙ্গেই রিলেটেড। শুধুমাত্র প্রথম দিকটা, লাস্টের দিকটা একটুখানি জাস্ট ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনটা একটু চেঞ্জ করতে হয়েছিল। বাকি সব মাঝখানের যে বড় পোর্শনটা, মেন যে পোর্শনটা, সেটা কিন্তু কমন ছিল, ঠিক আছে? যেমন ধর এই অঙ্কটা। আচ্ছা, এখানে একটা পেজ হচ্ছে, এক সেকেন্ড। এবার অঙ্কের সাইজের দিক থেকে বলতে গেলে এটাও কিন্তু বড় অঙ্ক। সেপারেশন অফ ভেরিয়েবল যদি বলি, সেটা সেপারেশন অফ ভেরিয়েবল মানেই বড় অঙ্ক, সেখানে কিন্তু ছোট বলে কিছু নেই। কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই যদি কোয়েশ্চেন দেখিস তাহলে একটা ওয়েভ ইকুয়েশন থেকে, একটা হিট ইকুয়েশন থেকে কিন্তু প্রবলেম থাকছে। ফলে এই জায়গাটা ভালো করে করতেই হবে যদি ফুল অ্যান্সার করার থাকে। তো শুরু করি। প্রথমে কোয়েশ্চেনটা পড়, আমি মেনলি প্রশ্নের অঙ্ক দিয়েই ফার্স্টে স্টার্ট করছি। কোয়েশ্চেনটা দেখ কি বলছে। এই ইউনিফর্ম রড এল, রড এল সেন্টিমিটার ইন লেন্থ, ঠিক আছে? একটা ইউনিফর্ম রডের লেন্থ হচ্ছে এল সেন্টিমিটার। তো ওই ইকুয়েশনের ক্ষেত্রে স্ট্রিং ছিল বা ইয়ে ছিল তোর, মেনলি স্ট্রিং ছিল। সেটা ইনফাইনাইট স্ট্রিং হতে পারে, সেমি ইনফাইনাইট স্ট্রিং হতে পারে, ফিক্সড মানে ফাইনাইট স্ট্রিং হতে পারে, উইথ ফিক্সড এন্ড, ফ্রি এন্ড, এরকম নানান রকম কেস ছিল। কিন্তু হিট ইকুয়েশনে কিন্তু অত ধরনের কেস হয় না, কারণ জাস্ট একটা ডিফিউশন ইকুয়েশন, একটা হিট ট্রান্সমিশন হবে সেরকম একটা ইকুয়েশন। তো সেক্ষেত্রে একটা রডের মধ্যে দিয়ে ধর এল, এল সেন্টিমিটারের একটা রডের মধ্যে দিয়ে একটা হিট ট্রান্সমিট করবে, হিটটা প্রবাহিত হবে। ইজ ইনসুলেটেড ওভার ইটস সাইড, ইনসুলেটেড ওভার ইটস সাইড। ইনসুলেটেড বলতে তোর একটা রড রয়েছে, সেই রডটাকে ধর কভার করা আছে। কিরকম ভাবে কভার করা আছে? ইনসুলেশন মাধ্যমে, অর্থাৎ যাতে রডের মানে বাইরে থেকে কোনো হিট ভিতরে আসতে না পারে, এক্সটার্নাল কোনো হিট, এবং ভিতরের হিট বাইরে চলে যেতে না পারে, যেমন থার্মোফ্লাক্সে হয়, যেরকম একটা ব্যাপার। এরকম টাইপের একটা রড নেওয়া হয়েছে, এটাকে একটা ইনসুলেশন দিয়ে কভার করা আছে, যাতে করে হিটটা বাইরে থেকে ভিতরে না আসতে পারে, ভিতর থেকে বাইরে না যেতে পারে। এরকম তার মধ্যে দিয়ে হিটটা প্রবাহিত হবে, অর্থাৎ যে ফিক্সড পরিমাণ হিটটা রয়েছে সেটাই তার মধ্যে থ্রু আউট প্রভাবিত হতে পারবে। কিছু এক্সট্রা অ্যাডও হবে না, বেরিয়েও যেতে পারবে না, এরকম টাইপের একটা কনসিডারেশন করা হয়েছে এখানে। ইটস এন্ডস আর কেপ্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মানে যা তার যে এন্ডটা রয়েছে, এই এন্ডটা এবং এই এন্ডটা 0 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখা আছে। ইটস ইনিশিয়াল টেম্পারেচার ইজ, এই যে কথাটা বলছে ইনিশিয়াল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার ইজ সাইন পাই এক্স বাই এল, এটাই হচ্ছে আমাদের কাছে গিভেন কন্ডিশনটা। ইনিশিয়াল টেম্পারেচার ইজ সাইন পাই এক্স বাই এল, দিস ইজ আওয়ার গিভেন কন্ডিশন। অ্যাট এ ডিস্টেন্স এক্স ডিস্টেন্সে যখন আছে তখন হচ্ছে
তার মানে ইউ এক্স জিরোর কথা যদি বলি, ইউ এক্স জিরো যখন ডিস্টেন্সটা এক্স, তো টেম্পারেচারটা হচ্ছে মানে তোর কি বলবো, মানে ইনিশিয়াল টেম্পারেচার, অর্থাৎ টাইমটা যখন শূন্য তখন সেটা ইনিশিয়াল টেম্পারেচার। তো সেই টিটা যখন শূন্য, এক্সটা যা খুশি হতে পারে, তার জন্য ভ্যালুটা হচ্ছে সাইন পাই এক্স বাই এল, সাইন পাই এক্স বাই এল, যেটাকে আমরা কচি কন্ডিশন বলে থাকি, যেটা ওয়েভ ইকুয়েশনের ক্ষেত্রে এরকম একটা কন্ডিশন দেওয়া ছিল। ফাইন্ড দি টেম্পারেচার ইউএক্সটি, অর্থাৎ জেনারেল টেম্পারেচার বার করতে হবে অ্যাট এনি টাইম টি অ্যাট এনি ডিস্টেন্স এক্স। রডের যে কোনো ডিস্টেন্স এক্স এ যে কোনো টাইম টি তে আমাদের টেম্পারেচারটা বার করতে হবে। ইউ ইজ ডিনোটেড, মানে ইউটা এখানে কি রিপ্রেজেন্ট করছে, টেম্পারেচারকে রিপ্রেজেন্ট করছে। ইউএক্সটিটা কি রিপ্রেজেন্ট করছে, টি যে কোনো সময় অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি অ্যান্ড এনি পজিশন এক্স টেম্পারেচারটা কত, সেটা হচ্ছে ইউএক্সটি। তার মানে টি ইকুয়ালস টু জিরো করা মানে হচ্ছে টাইমটা শূন্য করা, টাইমটা শূন্য করা মানে ইনিশিয়ালি টেম্পারেচার কত ছিল সেটাকে ইন্ডিকেট করা অ্যাট এনি ডিস্টেন্স এক্স, সেটা হচ্ছে সাইন পাই এক্স বাই এল। এবার আমি অঙ্কটাকে ফর্মুলেট করছি কিভাবে, দেখ কোথায় কি চেঞ্জটুকু হচ্ছে। হিট ইকুয়েশন আমি বলছিলাম কি, যে ওয়েভ ইকুয়েশন যেমন ইউটিটি ইউ এক্স এক্স দিয়ে লিখতে হয়, হিট ইকুয়েশন কিন্তু ইউটিটি মানে ইউটি এবং ইউ এক্স এক্স এর ইকুয়েশন হয়। এবং সেক্ষেত্রে কি থাকে, ইউটি ইকুয়ালস টু কে ইন্টু ইউ এক্স এক্স, ঠিক আছে। ইউটি ইকুয়ালস টু কে ইন্টু ইউ এক্স এক্স, কে এটাকে কেউ যদি এখন সি লেখে তাতে কোনো ভুল নেই, ঠিক আছে। তো ফর্মটা হবে হচ্ছে ইউটি ইকুয়ালস টু কে ইন্টু ইউ এক্স এক্স, অর্থাৎ ডেল ইউ ডেল টি ইকুয়ালস টু কে ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু। তার মানে ইউটি ইকুয়ালস টু কে ইন্টু ইউ এক্স এক্স, ঠিক আছে। অঙ্ক বড় হলেও ভিডিও মানে ভিডিও দেখছিস মানে কিন্তু এটাকে, বা ক্লাস করছিস মানে এটাকে পড়তে হবে। যদি না পড়িস তাহলে ক্লাস করাটার মানে টাইম নষ্ট ছাড়া কিন্তু কিছু নয়, ঠিক আছে। এটা রেডি করব এরকম টার্গেট নিয়েই ক্লাসটা করতে হবে। যদি ভাবি যে না করব না, তাহলে এই ক্লাসটা করার কোনো মানে হয় না। প্রথম অঙ্কটা খুব ভালো করে বোঝ। সাবজেক্ট টু দি কন্ডিশন ইউ এক্স জিরো, আমি আগেই বলে দিয়েছি এগুলো। ইউ এক্স জিরো মানে হচ্ছে যখন টিটা শূন্য তখন এক্সটা রেখেছি, মানে হচ্ছে এক্সটা হচ্ছে এনি ডিস্টেন্স এক্স এ, তখন হচ্ছে ইউ এক্স জিরোটা কত, সাইন পাই এক্স বাই এল, সাইন পাই এক্স বাই এল। এখন এক্সটা কি বোঝাচ্ছে, এক্সটা বোঝাচ্ছে লেন্থ, টিটা কি বোঝাচ্ছে টাইম, এক্সটা কি বোঝাচ্ছে লেন্থ, টিটা কি বোঝাচ্ছে টাইম বোঝাচ্ছে। টাইম তো ইনিশিয়ালি জিরো হয় এবং ক্রমশ ইনক্রিজ করতে থাকে, তাই টি হচ্ছে ইকুয়াল টু জিরো যখন ইনিশিয়ালি, এবং বাকিটা গ্রেটার দেন জিরো। টাইম তো আর নেগেটিভে চলে যাবে না, তো টাইম মেশিনে যেতে হবে, ব্যাকে যেতে হবে, সেটা করা যায় না। তো টাইমটা কি সবসময় তাই গ্রেটার ইকুয়ালস টু জিরো, টিটা হয় জিরো ইনিশিয়ালি, মানে জিরো হবে ইনিশিয়ালি কাউন্টিং এ যখন স্টার্ট করছি, এবং তারপর ক্রমশ ইনক্রিজ করতে থাকবে, তাই টি ইজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। আর লেন্থটা কি, লেন্থের দিক থেকে যদি বলি, জিরো লেস দেন এক্স লেস দেন এল। লেন্থটা এল বলেছে, আমি যদি জিরো থেকে এল পর্যন্ত, তার মানে এক্সটা ভ্যারি করবে। এবার কেউ যদি এখানে ইকুয়ালিটি দেয় তাতে কিন্তু কেউ কাটবে না, ঠিক আছে। তো যাই হোক, এইবার যেটা বলার, তো আমি কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে এই যে এন্ড পয়েন্ট দুটো রয়েছে, এই যে রডের যে এন্ড পয়েন্ট দুটো, এটা হচ্ছে জিরো এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এল, ঠিক আছে। এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু এল। কোয়েশ্চেনটা যখন পড়ছিলি তখন দেখবি যে ওখানে 0°C কেপ্ট বলেছে, দুটো এন্ড 0°C রয়েছে, তার মানে ইউ এক্স জিরো মানে কি, টাইমটা যা খুশি হোক গিয়ে, কিন্তু এক্সটা যখন জিরো তখন হচ্ছে 0°C বলেছে টেম্পারেচারটা, ইউটা টেম্পারেচার। আর ইউ যখন মানে এলটা যখন এক্সটা এল মানে এই এন্ড পয়েন্টে, তখনও কিন্তু 0° বলা আছে। এবার ডিগ্রি সেলসিয়াস কেউ লিখবো না, আমরা জিরো লিখবো ডাইরেক্ট। তো এই প্রবলেমটা ম্যাথমেটিক্যালি ফর্মুলেট যে করা হলো, এত অব্দি কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে? না। আচ্ছা, এবার আমাদের এটাকে সলিউশন করতে হবে। কারোর যদি প্রবলেম থাকে তাহলে বলবি। এবার আমরা এটাকে সলভ করব। যে প্রশ্নের অঙ্কটাকে যেটা দিয়েছিল সেটা আমরা আগে হিট ইকুয়েশন লিখে, তার সাবজেক্ট টু দি গিভেন কন্ডিশনস লিখে আমি
ফর্মুলেট করলাম। এবার সলিউশন। তো এই ধরনের প্রবলেমের সলিউশন আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে করব। সেপারেশন অফ ভ্যারিয়েবল মানে সেই আবার বড় মেথড, কঠিন নয়, কঠিন কম বড় বেশি, এটা এগুলো। যাই হোক দেখ, তো ইউএক্সটি যদি ওয়েভ ইকুয়েশনের কনসেপ্ট থেকে থাকে তাহলে এটা বুঝতে নতুন কোনো ব্যাপার নয়, কারণ ওখানে সেপারেশন অফ ভ্যারিয়েবলের যা নিয়ম ঠিক সেই নিয়মে করা হয়েছে, বরং ইনফ্যাক্ট আগেরটার থেকে সোজা এটা। কেন সোজা হবে? কারণ ওখানে ইউএক্সএক্স আছে, ইউটিটি আছে, দুটোই সেকেন্ড অর্ডারে রয়েছে। এখানে কিন্তু একটা ফার্স্ট অর্ডারে আছে, ডেল ইউ ডেল টি ফার্স্ট, মানে ওটা হচ্ছে ফার্স্ট অর্ডার, আর ইউএক্সএক্স রয়েছে। মানে একটা ফার্স্ট অর্ডার থাকাতে কিন্তু জিনিসটা আগেরটার থেকে হলে একটু হলেও সোজা হবে। এই জন্য আমি ওয়েভ ইকুয়েশনটা আগে বলেছি। ওইটার কনসেপ্ট থাকলে এটা একদম থরলি নিজেরাই বুঝে যেতে পারবি। দেখ, তো ইউ এক্স এক্স ইকুয়াল টু আমি কি করতে হয় না, যেহেতু ইউটা দুটো ভ্যারিয়েবলের ফাংশন, ইউ এক্স এবং মানে এক্স এবং টি, তো আমাকে ইউ এক্স টাকে দুটো পার্টে ভেঙে নিতে হবে। একটা হচ্ছে ক্যাপিটাল এক্স, একটা হচ্ছে ক্যাপিটাল টি। যেখানে ক্যাপিটাল এক্সটা হচ্ছে স্মল এক্স এরই ফাংশন শুধুমাত্র, তার মধ্যে কোনো টি নেই। অন দি আদার হ্যান্ড, ক্যাপিটাল টি ইজ এ ফাংশন অফ স্মল টি অনলি, ঠিক আছে, যার মধ্যে কোনো এক্স নেই। এবং এই ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল টি এর যে প্রোডাক্ট আকারে আমি স্মল ইউ কে লিখছি, ইউ এক্স টি কে লিখছি, এবং হুইচ ইজ অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো, যেটা আমি ওয়েভ ইকুয়েশনে বারবার বলেছি, নট ইকুয়ালস টু জিরো। কারণ নট ইকুয়ালস টু জিরো মিনস ক্যাপিটাল এক্সটা সিম্পলি জিরো হবে না, ক্যাপিটাল টিটাও জিরো হবে না, ক্যাপিটাল এক্সটাও জিরো, মানে এক্সটাও জিরো হবে না, ক্যাপিটাল টিটাও জিরো হবে না। বুঝে গেল? এবার দেখ, তো নেক্সট আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে ডেল ইউ ডেল টি ইকুয়ালস টু টি স্কোয়ার ডেল টু ইউ ডেল এক্স টু। তো কি করছি এখানে আমি, দেখ, এক্স এক্স টি রয়েছে, এক্স এক্স রয়েছে টি, মানে এক্স 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 টি নট ইকুয়ালস টু জিরো। তো আমার কি আছে ইকুয়েশনটা, ডেল ইউ ডেল মানে ডেল টু ইউ ডেল এক্স টু আছে, আর ডেল ইউ ডেল টি আছে। তো তোরা যদি এখান থেকে বের করিস তাহলে ডেল টু ইউ ডেল এক্স টুটা কত হবে? ডেল টু ইউ ডেল এক্স টু করলে এখানে টিটা কনস্ট্যান্ট, তাই তো? এটা আমি ওয়েভ ইকুয়েশন করানোর সময় কিন্তু ডিটেলসে বলেছি, তাতে অঙ্কটা একটু বড় হয়েছে। এখানে যে টাইপটা করা আছে সেটা কিন্তু একটু শর্টে করা আছে, তাতে তোদের অঙ্কটা একটু সাইজে ছোট হবে। তো ডেল ইউ, আমার কাছে ইউ ইকুয়ালস এটা টু রয়েছে করলেই কিনা। হবে তো, নাকি আবার হ্যাঁ, এক্সপ্লেন এটা করে করলেই দেখাবো? হবে, কিন্তু নিজে বুঝতে পারলেই হলো, কারণ এখানে ঠিক আমি আছে। কিছু কিছু স্টেপ বাদ দিয়েছি। কারণ অঙ্কটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, এবার ওয়েভ ইকুয়েশনে যেভাবে করেছি তাতে আমি কোনো স্টেপই বাদ দিইনি, পুরো থরলি করেছি, তাতে একটু বড় হয়েছে, মানে অনেকটাই বড় হয়েছে। এখানে একটু ছোট হবে তার থেকে, কিন্তু কিছু কিছু স্টেপ কিন্তু ক্যালকুলেশন বুঝে নিতে হবে। যেমন এখানে ডেল ইউ ডেল এক্স ধর আমি করছি, ডেল ইউ ডেল এক্স করা মানে টিটা এখানে কনস্ট্যান্ট, বিকজ টিটা হচ্ছে স্মল টির ফাংশন, ডেল ইউ ডেল এক্স এ তার কোনো ভূমিকা নেই, সেটা অ্যাজ এ কনস্ট্যান্ট থেকে যাবে, শুধুমাত্র ডেল এক্স এরকম হবে। তো এরকম হওয়া মানেটা কি, সেটা হচ্ছে তোর, তাহলে ডেল টি ইউ ডেল এক্স টু করলে আবার কত হচ্ছে, ক্যাপিটাল টি অ্যাজ এ কনস্ট্যান্ট থাকছে, ডেল টু এক্স ডেল এক্স টু। এখন যেহেতু ক্যাপিটাল এক্সটা সিম্পলি স্মল এক্স এরই ফাংশন, ক্যাপিটাল এক্সটা যেহেতু স্মল এক্স এরই ফাংশন, ফলে সেখানে ডেলটাও যা ডিটাও তাই। আমরা যখন সিঙ্গেল ভ্যারিয়েবলের অঙ্ক করতাম 11-12-এ, তখন কিন্তু আর সেরকম ডেল ফেল আসতো না, কারণ সেখানে ক্যাপিটাল ধর একটা কোনো ওয়াইটা রয়েছে, সেটা স্মল এক্স এরই ফাংশন, তাই সেক্ষেত্রে ডেল ওয়াই ডেল এক্সও যা, ডি ওয়াই ডি এক্সও তাই। ঠিক আছে? তার মানে এখানে কেউ যদি এখন লেখে ডি টু এক্স ডি এক্স টু লিখবো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, এবং এক্স্যাক্টলি আমরা এটাই লিখবো। অপরদিকে যখন আমরা ডেল ইউ ডেল টি করবো, ডেল ইউ ডেল টি যদি করতে যাই তখন কিন্তু আবার এক্সটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, ডেল ইউ ডেল টি, সরি, ডেল টি হবে। আবার যেহেতু ক্যাপিটাল টিটা শুধুমাত্র এক্স মানে টি এরই ফাংশন, তাই সেক্ষেত্রে আমি ডিটি ডি স্মল টি লিখতে পারি। এখন আমার কাছে আছে কি, ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স ক্যাপিটাল টি, ইউ ইকুয়ালস টু, তাহলে বসিয়ে দেবো ভ্যালু। আচ্ছা, এটা তো ঠিক আছে। এবার আমার কাছে আছে কি, ইউটি ইকুয়ালস টু কে ইউ এক্স এক্স। তো ইউটি মানে কত,
ইউটি মানে হচ্ছে এই যে এইটা, তো ক্যাপিটাল এক্স ডিটি ডিটি ইকুয়ালস টু কে ইন্টু ইউ এক্স এক্স মানে কত, এই যে উপরে এইটা টি ইন্টু ডি টু এক্স ডিএক্স টু। ওই ইকুয়েশনে বারবার এরকম হয়েছে, ঠিক আছে? ওই জন্য যখন যে ক্লাসটা করবো সেটা যদি ঠিক করে করা থাকে, বোঝা থাকে, প্র্যাকটিস করা থাকে, তাহলে পরের ক্লাস বুঝতে কোনো অসুবিধা হবে না, নাহলে পরের ক্লাস নতুনই লাগবে পুরো। কোনো জন্য আগে কখনো শুনিনি, কিন্তু এগুলো কিন্তু সব বলা, নতুন কিচ্ছু নয়। এরকম একটা জিনিস আমরা পাচ্ছি। তো সেখান থেকে আমরা আরো একটু সেপারেট করে নিই। যেমন এখানে দেখ টি এর সঙ্গে এক্স রয়েছে, একটা আমার প্রয়োজন নেই। এক্স এর সঙ্গে টি রয়েছে, তাও তো আমার প্রয়োজন নেই। তো আমি কি করব? ডিটি ডি স্মল টি বাই ক্যাপিটাল টি is equals to k into dx2। এবার ইকুয়ালস টু আমরা কিছু একটা ধরতে পারি। আমি এখানে যা ধরেছি সেটাই আগের সময় একটা ধরে তো লাভ নেই, এখানে ল্যামডা ধরা আছে। ল্যামডা দিয়ে কর। যদি এক্স্যাক্টলি ওয়েভ ইকুয়েশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, মানে এখানে লেখাটা একই রকম রাখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কেটাকে এখানে সি লিখতে হবে। যদি ওয়েভ ইকুয়েশনের মতো করে লিখতে চাই, এখানে কিন্তু সি স্কোয়ার লেখা যাবে না, সি লিখতে হবে। ওয়েভ ইকুয়েশনে সি স্কোয়ার আছে, এখানে লিখলে কে এর জায়গায় সি লিখতে পারি, সি স্কোয়ার লিখতে পারি না, সেটা একটা ব্যাপার। আর একটা যেটা তাহলে, আর সেক্ষেত্রে আমার এখানে কে লিখতে পারবো, ঠিক আছে? আমি এখানে নতুন কিছু অ্যাড করছি না, আমি ল্যামডা ধরে করে আছি। তোরা যদি খাতায় যখন করবি তখন ওখানে সি এখানে কে ধরে করতে পারিস, তাতে ওয়েভ ইকুয়েশন আমি যেটা করেছিলাম সেটাই মিলবে পুরো, ঠিক আছে? যাই হোক দেখ, তাহলে ফ্রম দি হিট ইকুয়েশন, মানে হিট ইকুয়েশনে বসানো আছে, বসিয়ে আমরা এরকম টাইপের একটা জিনিস পেয়েছি যেটা এক্ষুনি করলাম। সেটাকে ল্যামডা ধরা আছে, ল্যামডা ধরা আছে মানে এটাও ল্যামডা, দিস ইজ অলসো ইকুয়ালস টু ল্যামডা। তো এটা যদি সমান করি তাহলে এটা এরকম পাচ্ছি, এটা সমান করলে এরকম পাচ্ছি। এইবার 1 নম্বর 2 নম্বরের মধ্যে কন্ডিশনটা কি থাকছে? আমার কাছে গিভেন যে কন্ডিশনটা আছে, সেটা হচ্ছে u0t=0। ফর্মুলেট করার সময় পেয়েছি u0t=0। u0t মানে কি? এক্সট্রা জিরো, মানে এক্সট্রা জিরো না, স্মল এক্সট্রা জিরো, স্মল টিটা যে কোনো ভ্যালু, ঠিক আছে? স্মল এক্সট্রা জিরো, স্মল টিটা হচ্ছে যে কোনো টি। তো আমি ux0 মানে ইউ মানে আবার কি? ইউ মানে হচ্ছে এক্স এক্স টি টি। তাহলে u0t মানে কি? u0t মানে হচ্ছে x0 ক্যাপিটাল টি স্মল টি। সেটা সমান কত? সেটা সমান 0, বিকজ এটা সমান 0 দিয়েছে। তাহলে আমি এখান থেকে x0টাই 0 হবে, বিকজ আমি প্রথমেই বলে দিয়েছি এটা নন জিরো। এটা নন জিরো মানে এটাও নট ইকুয়ালস টু জিরো, এটাও নট ইকুয়ালস টু জিরো যখন এক্স এবং টি ভিতরে আছে। ইন জেনারেল ভ্যালু মানে ভ্যারিয়েবল স্মল এক্স স্মল টি যখন ভিতরে আছে ক্যাপিটাল এক্স এর মধ্যে ক্যাপিটাল টি এর মধ্যে, তখন সেটা নন জিরো। কিন্তু তার মানে ক্যাপিটাল টি স্মল টি কোনো মতেই জিরো নয়, বিকজ এটা নন জিরো। কারণ নিজেরাই বোঝ না, এটা যদি একজনের যদি জিরো হয়ে যায়, ইউটা তো জিরো হয়ে যাবে, অঙ্ক তো সেখানেই শেষ হয়ে যাবে। ওই তো কষ্ট হবে, এত বড় অঙ্ক করাতে পারছে না তখন, ঠিক আছে? এত বড় অঙ্ক করানোর জন্য তো এটা নন জিরো হতেই হবে। এটা জিরো হলে তো অঙ্ক ওই প্রথম লাইনেই শেষ। কারণ এটা একজন জিরো হলে ইউটা জিরো হয়ে যাবে, ওইটাই সলিউশন হয়ে গেল। আর জিরো সলিউশন তো আমাদের চাইছি না। আমাদের গোটা প্রবলেমটা এত বড় হয়েছে শুধুমাত্র নন জিরো সলিউশন খোঁজার জন্য, ঠিক আছে? ওয়েব ইকুয়েশনটা ফলো করবি, ওখানে রয়েছে দেখবি আমরা প্রত্যেকটা কেস করে করে কখন নন জিরো সলিউশনটা পাচ্ছি সেটা বার করার চেষ্টা করেছি, এবং সেটা একদম লাস্টে গিয়ে তোর পেয়েছিলাম থার্ড কেসে গিয়ে, ঠিক আছে? তো নন জিরো সলিউশনটা খোঁজে আমাদের ফ্যাক্ট, তো আমরা এটাকে জিরো তো ধরবো না, এটাকে জিরো ধরলে ইউটা প্রথমেই জিরো হয়ে যাবে। আর ইউটা যেখানে জিরোই হয়ে যাবে সেখানে নন জিরো সলিউশন খুঁজে লাভ কি? তো আমাদের এখানে জিরো, তাহলে কোনটা? x0টাই জিরো হবে। দুইজনের প্রোডাক্ট জিরো মানে একজনকে তো জিরো হতেই হবে, তাহলে কে জিরো হবে? x0টা জিরো হবে। কারণ এক্স টিটিটা জিরো হতে পারবে না, বিকজ এখানেই রয়েছে এক্স এক্স টিটি ইন জেনারেল জিরো নয়, কিন্তু ভিতরে জিরো আছে, অন্য কোনো ভ্যালু আছে, তাহলে জিরো হতে পারে। তাহলে কে জিরো হলো, x0টা জিরো হলো। একইভাবে আমরা যদি করি তাহলে এক্সেলটাও জিরো হবে, এখান থেকে করে দেওয়া আছে। তো x0টা জিরো, এক্সেলটা জিরো, তাহলে এই দুটো কন্ডিশন আমাদের কাছে গিভেন। তাহলে এইবার আমাদের বোঝার চেষ্টা করতে হবে যেটা, সেটা হচ্ছে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, একটা হচ্ছে এই ইকুয়েশনটা,
এই 1 নম্বরটা, একটা হচ্ছে 2 নম্বরটা। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের কাছে আমরা কন্ডিশন পেয়েছি এক্স এর রেসপেক্টে, টি এর রেসপেক্টে কোনো কন্ডিশন আমরা পাইনি। ফলে আমাদের যে সলভটা করতে হবে সেটা কিন্তু এক্স এর ইকুয়েশনটাকেই সলভ করতে হবে। টি এর ইকুয়েশনটা সলভ করে আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো না। হ্যালো, আমাদের সলভ আচ্ছা, করতে হবে। লাস্টেরটা থেকে ওটা টি টি ইকুয়ালস টু 0 কেন হলো না? এক্সেলটা কেন 0 হলো? ওই দেখো রাতকান্ড ডাইমেনশন সুতাকার বাপ হয়ে গেল তো। ওদের তাই বললাম এতক্ষণ ধরে, এক্স এক্স টিটিটা প্রোডাক্টটা নন ও জিরো। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। ঠিক আছে, এতদূর সবাই বুঝেছিস? স্টেপ বাই স্টেপ বল। হ্যাঁ, বুঝে গেছি। এতদূর নিজেরা নিজেরা ভাববি মনে মনে এগুলো যতদূর আমি করতে পারবো কিনা। অবভিয়াসলি পারা হচ্ছে এতদূর করা। ঠিক আছে, যদি ওই ইকুয়েশনে আমি আমি নতুন করে ডিটেলসে বলছি যে যেন আগে বলিনি সেভাবেই বলছি, যাতে করে ওই ইকুয়েশনে যদি নাও পড়ে থাকিস এরপর যদি পড়িস তাতেও কাজ হবে। একটা পড়লেই আর একটার কাজ হয়ে যাবে। ঠিক আছে, যদি ওই ইকুয়েশন আগে না পড়ে থাকিস এরপর পড়বি, দেখবি বুঝতে পারছিস সব আবার। আর যারা ওই ইকুয়েশন আগে পড়েছিস তাদের তো এমনিতেই বোঝা উচিত এটা। যাই হোক, তাহলে টু ডিটারমাইন এক্স ফার্স্ট সলভ দি আইগেন ভ্যালু প্রবলেম, লেখা ছিল ওখানেও। ঠিক আছে, ফার্স্ট সলভ দি, কোন আইগেন ভ্যালু প্রবলেমটা সলভ করতে হবে, কোন প্রবলেমটা আমাদের সলভ করতে হবে, সেটা হচ্ছে এইটা, d2x dx2 ইকুয়ালস টু ল্যামডা এক্স। এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। d2x dx2 ইকুয়ালস টু ল্যামডা এক্স কে আমাদের সলভ করতে হবে। কিভাবে, কন্ডিশন কি না, x0 ইকুয়ালস টু 0, xl ইকুয়ালস টু 0, এই কন্ডিশনের রেসপেক্টে সলভ করতে হবে। তো আমাদের কি সলভ করতে হবে সেটা বুঝতে পারলাম, এবার কেস করতে হবে কিছু। তো প্রথম কেস যেটা করা হয়েছে সেটা হচ্ছে ল্যামডা গ্রেটার দ্যান 0 ধরে করা হয়েছে, একবার ল্যামডা ইকুয়ালস টু 0 ধরে করা হয়েছে, একবার ল্যামডা লেস দ্যান 0 ধরে করা আছে। এবার কে কোন কেস আগে করবে তার কোনো রেস্ট্রিকশন নেই, যা খুশি করা যেতে পারে। আচ্ছা, এটাও কি সেই আগের দিনকার একটা অঙ্ক করা ছিল ওটার মতনই, যে গ্রেটার দেন ইকুয়ালস টু তে কাজ করবে না, লেস দেন এ কাজ করবে, ওটাই অ্যাকচুয়াল বেরোবে? ওটাই ওটাই। ঠিক আছে, গ্রেটার দ্যানও 0 পাবো, ইকুয়াল টু তেও 0 পাবো, শুধুমাত্র লেস দ্যানে গিয়েই একমাত্র নন জিরো সলিউশন পাবো, তত অব্দি করে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখ কোথায় গেল। তো এটাকে সলভ করতে হবে ল্যামডা গ্রেটার দ্যান 0 জন্য। এবার যদি বলি যে সলিউশনটা কি করে হবে, এই সলিউশনটা কি করে পাচ্ছি, তার জন্য তাহলে ওয়েভ ইকুয়েশনকে আবার বলছি দেখতে হবে। ওয়েভ ইকুয়েশন যখন আমি করেছি এই সলিউশন কিন্তু বের করে করে দেখিয়েছি একদম, ট্রায়াল সলিউশন ধরে, তারপর তার কমপ্লিমেন্টারি ফাংশন লিখে একদম বের করে দেখিয়েছি এখানে। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট লেখা আছে। এবার তোরা যদি ডিটেলস সলিউশন করতে হয় তাহলে ওই ইকুয়েশনটাকে ফলো করতে হবে। কি আছে ইকুয়েশনটা, ইকুয়েশনটা আমার কাছে পাচ্ছি হচ্ছে d2x dx2, d2x dx2 ইকুয়ালস টু ল্যামডা এক্স। তার মানে কি হলো, d2x dx2, আমি আরেকবার করে দেখাচ্ছি, মাইনাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0। তাহলে এর যদি ট্রায়াল সলিউশন আমি ধরি, ট্রায়াল সলিউশন কি ধরতে হবে না, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স ট্রায়াল সলিউশন ধরতে হবে। যদি আমাকে এখানে ওয়াই থাকতো, এখানে স্মল এক্স থাকতো, ওয়াই আর স্মল এক্স দিয়ে যখন ইকুয়েশন ছিল ডি টু ওয়াই ডিএক্স টু দিয়ে, তখন আমরা ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স ধরছিলাম, মানে ধরতাম থার্ড সেমিস্টারে। তো এখন আমাদের ট্রায়াল সলিউশন ধরতে হবে ক্যাপিটাল এক্স, ওয়াই এর জায়গায় ক্যাপিটাল এক্স আছে ইকুয়েশনে, এটা ধরলাম। তো ধরে আমরা অক্সিলারি ইকুয়েশনটা পাবো, অক্সিলারি ইকুয়েশনটা কি পাবো, সেটা হচ্ছে এম স্কোয়ার, ডি টুর জায়গায় এম স্কোয়ার বসে আর ক্যাপিটাল এক্স এর জায়গায় 1। ঠিক আছে, মানে ল্যামডা এরকম ভাবে লিখতে হবে। তাহলে এম এর দুটো ভ্যালু পাচ্ছি, এম স্কোয়ার ইকুয়ালস টু ল্যামডা পাচ্ছি, তাহলে এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ল্যামডা পাচ্ছি, প্লাস মাইন রুট ল্যামডা পাচ্ছি। এবং যেহেতু ল্যামডাটা গ্রেটার দ্যান 0 তাই রুট ল্যামডা লিখতে আমার কোনো অসুবিধা নেই। ল্যামডা তো নেগেটিভ নয় যে ভিতরে ইমাজিনারি চলে আসবে, আই ফাই চলে আসবে রুটের জন্য। ল্যামডা যেহেতু পজিটিভ ফার্স্ট কেসে, তো প্লাস মাইনাস রুট ল্যামডা লিখতে পারি। তো প্লাস মাইনাস রুট ল্যামডা লেখা মানে হচ্ছে একটা রুট ল্যামডা একটা হচ্ছে মাইনাস রুট ল্যামডা, এবং তার করেসপন্ডিং যে কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ এখানে জেনারেল সলিউশনটাই
এখানে কমপ্লিমেন্টারি ফাংশনে যায়, জেনারেল সলিউশনে যায়, বিকজ এখানে ডান দিকে জিরো আছে। ঠিক আছে, ডান দিকে জিরো থাকা মানে পার্টিকুলার ইন্টিগ্রাল এমনিতেই জিরো বেরোয়, মানে জেনারেল সলিউশন করলেই যা বেরোবে কমপ্লিমেন্টারি ফাংশনই সেটাই। তো সেটা কত হবে, ইজ, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এ ইন্টু ই টু দি পাওয়ার রুট ল্যামডা এক্স, রুট ল্যামডা স্মল এক্স, প্লাস ক্যাপিটাল বি ই টু দি পাওয়ার রুট ল্যামডা মাইনাস রুট ল্যামডা স্মল এক্স। এই রুটটার জন্য একবার, এই রুটটার জন্য একবার, এভাবে প্যাটার্নটা হয়। এবার আমার কাছে সলিউশন আছে, মানে কন্ডিশন আছে, সেটা হচ্ছে এক্স জিরো ইকুয়ালস টু জিরো আর এক্সেল ইকুয়ালস টু জিরো। তো এক্স জিরো বসাই, প্রথম কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, তো এটা হচ্ছে জিরো যখন স্মল এক্সটা জিরো, তার মানে এ ই টু দি পাওয়ার রুট ল্যামডা ইন্টু জিরো প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস রুট ল্যামডা ইন্টু জিরো, তার মানে এই পুরো জিনিসটা ওয়ান হয়ে গেল, কারণ উপরের পাওয়ারটা জিরো হয়ে গেল, তার মানে এ প্লাস বি হয়ে গেল, এ প্লাস বি ইকুয়ালস টু জিরো হয়ে গেল। এবার এল এর জন্য কর, এল এর জন্য, এল এর জন্য কর এক্সেল ইকুয়ালস টু জিরো। তো এক্সেল ইকুয়ালস টু জিরো মানে কি, এক্সেল ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে জিরো ইকুয়ালস টু, মানে এবার এক্স স্মল এক্স এর জায়গায় এল, ক্যাপিটাল এক্স এর জায়গায় জিরো, ক্যাপিটাল এক্স কোথায় গেল, ক্যাপিটাল এক্স এর জায়গায় জিরো আর এগুলো স্মল এল। ডিটেল সলিউশন এখানে আরেকবার করে দিচ্ছি, ঠিক আছে। স্মল এক্স এর জায়গায় স্মল এল বসিয়ে দিলাম, জাস্ট উল্টা লিখে দিচ্ছি। দুটো ইকুয়েশন পেলাম এবং সেই দুটো ইকুয়েশন হচ্ছে এ বি এর ইকুয়েশন, এ এ বি দিয়ে একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন, তার মানে দিস ইজ, এটাকে যদি নাম্বারিং করি, কিছু যাই হোক না কেন, আমি ধর কিছু নাম্বারিং করলি কোয়েশ্চেনের মতো করে, মানে যেভাবে করা আছে নাম্বারিং করে, এই যে দুটো ইকুয়েশন পেলাম সেটা কিন্তু একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন উইথ টু আননোনস এ এন্ড বি। ঠিক আছে, এটা কিন্তু দিস ইজ এ সিস্টেম, অ্যাকচুয়ালি হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস কথাটা এখানে খুবই ভাইটাল। কেন হোমোজিনিয়াস সিস্টেম, কারণ ডান দিকে জিরো আছে, দুটোরই ডান দিকে জিরো আছে, দুটোর ডান দিকে জিরো থাকা মানে সেটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। হোমোজিনিয়াস সিস্টেম, this is a homogeneous system of two linear equation, two linear equations in two unknowns. Unknowns মানে variables, এখানে ভ্যারিয়েবল হিসেবে কাকে ট্রিট করছি, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি, এবং এই সিস্টেমের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট যদি দেখি, হুজ কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট ইকুয়ালস টু, কি হবে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা, না এ বি, এ প্লাস বি, কোথায় এ প্লাস বি, এর কোএফিসিয়েন্ট কত ওয়ান, বি এর কোএফিসিয়েন্ট কত ওয়ান, এখানে এর কোএফিসিয়েন্ট কত এটা, বি এর কোএফিসিয়েন্ট কত এটা, তার মানে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট হচ্ছে প্রথম ইকুয়েশনের জন্য ওয়ান ওয়ান, এটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট ল্যামডা এল ই টু দি পাওয়ার মাইনাস রুট ল্যামডা এল। এটাকে যদি ব্রেক করি কোনাকুনি গুণ করে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস রুট ল্যামডা এল মাইনাস ই টু দি পাওয়ার রুট ল্যামডা এল, এবং যেটা অবভিয়াসলি জিরো হতে পারে না,
এটা কোনো মতেই জিরো হতে পারে না, কারণ এখানে মাইনাস পাওয়ার আছে, এখানে প্লাস পাওয়ার আছে, কিছু নেই মানে প্লাস পাওয়ার আছে। এরা দুইজন সমান হলে তবেই তো কেটে জিরো হবে, এরা দুজন কোনো মতেই সমান হতে পারে না। ই টু দি পাওয়ার মাইনাস রুট ল্যামডা এল এবং ই টু দি পাওয়ার রুট ল্যামডা এল ক্যান নেভার বি ইকুয়াল, so therefore the coefficient determinant is non-zero। এবং যদি কোনো হোমোজিনিয়াস সিস্টেম উইথ নন জিরো কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা জিরো নয়, তার সলিউশন জিরোই হয় শুধুমাত্র, তার সলিউশন নন জিরো হতে পারে না। এই কনসেপ্টটা খুব ভাইটাল, আগেও বলা আছে, ঠিক আছে। সেটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেমের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট নন জিরো বেরোলে সলিউশনটা জিরো হয়, অর্থাৎ এ বি এর ভ্যালু জিরোই হবে এখানে এক্স্যাক্টলি। দেয়ার এখানে কিন্তু এ আর বি এর ভ্যালু জিরো ছাড়া আর কিছু বেরোতে পারবে না। আর এ বি জিরো বেরিয়ে যাওয়া মানে দেয়ার ফর ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কি হয়ে যাওয়া, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু ওই যে এ ইন্টু ই টু দি পাওয়ার রুট ল্যামডা এল ছিল, রুট ল্যামডা এক্স ছিল, প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট ল্যামডা এক্স ছিল। তাহলে এ বি এর ভ্যালু তো জিরো বেরিয়ে গেছে, এ বি এর ভ্যালু তো এবার জিরো বেরিয়ে গেছে, তার মানে ক্যাপিটাল এক্স এক্সটা কি হয়ে গেল, জিরো হয়ে গেল। কিন্তু আমি প্রথমেই বলেছি ক্যাপিটাল এক্স এক্স জিরো হতে পারে না। যদি এটা জিরো হয়ে যায় তাহলে ইউ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, ইউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ক্যাপিটাল এক্স স্মল এক্স ক্যাপিটাল টি স্মল টি, যার মধ্যে এটা জিরো বেরিয়ে যাচ্ছে। তাহলে জিরো ইন্টু ক্যাপিটাল টি এর ভ্যালু এখন যাই হোক না কেন টোটালি তো জিরো, ইউটা জিরো হয়ে যাচ্ছে, ইউটা তো জিরো হয়ে যাচ্ছে, কতটা বোঝা যায়। তাহলে ইউটা জিরো হয়ে গেল, ইউটা জিরো হয়ে গেল মানে ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি ইউ এর জন্য, ইউটার জন্য ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি, যেটা আমাদের প্রয়োজন নয়। We have to find the non-trivial solution for the temperature u at any instant of time t and any position x. Okay, if we find that uxt equals to 0, that means temperature at any point x and any time t is equal to 0, ঠিক আছে। That is, there is no effect for transmission of heat because the temperature at x equals to 0 is also 0 degree Celsius and the temperature at x equals to L is also 0 degree Celsius. Okay, but টেম্পারেচারটা তো এক্স ইকুয়াল জিরো থেকে এক্স ইকুয়াল টু এল ট্রান্সমিট করছে, অথচ ইউটা নাকি সবসময় সেই গোটা রডের মধ্যে জিরোই থাকছে। তার মানে তার মধ্যে কোনো এফেক্ট তৈরি হলো না ফিজিক্যালি যদি ভাবি জিনিসটাকে। ম্যাথমেটিক্যালি তো এরকম একটা কনসেপ্ট যে ইউটা জিরো হলে হবে না, ইউটাকে নন জিরো বার করতে হবে। কেন বের করতে হবে, কারণ ফিজিক্যালি আমাদের ভাবতে হবে। এটা তো অ্যাকচুয়ালি একটা তোর মানে ইয়ের প্রবলেম, হিটের প্রবলেম, ঠিক আছে, ফিজিক্স এর প্রবলেম, সেটাকে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে সলভ করতে হচ্ছে। এই ইউটা নন জিরো বার করার পেছনে কারণটা হচ্ছে এখানে, মানে হিট ট্রান্সমিট করছে, টেম্পারেচার মানে কিছু চেঞ্জ হচ্ছে না, এটা আবার কি করে হয়, ঠিক আছে। তো সেটা ওই জন্য আমাদের ইউটাকে নন জিরোই বার করতে হবে। ইউটা ইউ এক্স টি জিরো মানে ওভারঅল রডের মধ্যেই জিরো। আমরা ছোটবেলা থেকে পড়েছি তাপটা হচ্ছে কারণ, উষ্ণতাটা হচ্ছে তার ফল। তো তাপ প্রবাহিত হচ্ছে, উষ্ণতা জিরোই থেকে যাচ্ছে, তার মানে কোনো ফল দিচ্ছে না। এরকম এফেক্টলেস জিনিস আমরা এখানে করছি। ক্লিয়ার ব্যাপারটা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। নেক্সট দেখ এবার। তত অব্দি ওখানে যা ক্যালকুলেশন আমি এখানে সাইডেই বলে দিলাম, আমি সাইডে যা লিখলাম এটাই লিখবি দেখ, মানে লেখাটা ভালো হবে, যেহেতু এখানে একটু শর্টে লেখা আছে। বুঝতে পারলে তোদের বড় লিখতে অসুবিধা হবে না, তোদের বরঞ্চ ছোট লিখতে অসুবিধা হবে, স্টেপ বাদ দিয়ে লেখা অসুবিধা হবে, ভুল হয়ে যেতে পারে। যদি বুঝতে পারিস বড় ভাবেই লিখবি, সেটাই তোদেরই সুবিধা হবে। তো যা যা বললাম এখানে করা আছে, ঠিক আছে। এ বিটা জিরো, তাহলে ক্যাপিটাল এক্স ইজ আইডেন্টিক্যালি জিরো, দি সলিউশন ইজ ট্রিভিয়াল,
ঠিক আছে, কেন? তাহলে টা এখানে 0 বেরিয়ে যাচ্ছে, therefore this case লিখতে পারি, this case is রিজেক্টেড। এটা আমাদের দরকার নেই, দিয়ে কাজ নেই আমাদের। এবার x ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0তেই 0 বেরিয়ে গেছে, আর ল্যামডা যখন 0 তখন তো এমনিতেই 0 বেরোবে। ল্যামডা 0 হয়ে গেলে তো সে এমনিতেই 0। ঠিক আছে, ল্যামডা যদি 0 হয়, তো ল্যামডা 0 হলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? আমার কাছে ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম টাইপের। তো ল্যামডাটা, সরি এটা ক্যাপিটাল এক্স, ল্যামডাটা 0, তোমার 0, তাহলে d2x dx2 ইকুয়ালস টু 0, এটার মানে কি? তো d2x dx2 0 মানে নিশ্চয়ই d ক্যাপিটাল এক্স স্মল এক্স, সেটা 0। তো একটা কোয়ান্টিটির ডেরিভেটিভ 0, তার মানে সেই কোয়ান্টিটি কখন ডেরিভেটিভ 0 হয়? যদি সেটা কনস্ট্যান্ট হয়। তার মানে ভিতরের যে পোর্শনটা রয়েছে ddx এর ভিতরে, যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা তার মানে কনস্ট্যান্ট একটা, তাই তার ডেরিভেটিভ ddx করে 0 পেয়েছি। এভাবেও ভাবতে পারিস, ডেরিভেটিভের রেসপেক্ট আর ইন্টিগ্রেশন করলেও তো 0ই হবে। ঠিক আছে, এখন যদি কেউ ইন্টিগ্রেশন করে তাতেও তো 0ই দেবে। তো সেই কনস্ট্যান্ট আমি ধরলাম b। আবার ক্যাপিটাল এক্স এরও আবার ডি এর রেসপেক্টে, এবার যদি ওইভাবে না করে এবার ধর ইন্টিগ্রেশনটা করছি, তাহলে ডি ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু বি ডিএক্স। বিটা তো কনস্ট্যান্ট, বোথ সাইড ইন্টিগ্রেশন কর, তাহলে পেয়ে যাচ্ছিস হচ্ছে ক্যাপিটাল এক্স এর ডিএক্স এর রেসপেক্টে ক্যাপিটাল এক্স, আর এটা বি। আচ্ছা একটু হলো, এটাকে মেলাতে চাইলে এটাকে এ লেখ। এইবার যে কনস্ট্যান্ট আছে সেটাকে বি লেখ, দেখতে ভালো লাগবে। তাহলে বি এক্স প্লাস এ আসবে। ঠিক আছে, এবার কেউ যদি বি এক্স প্লাস এ লেখে তার জন্য কি কেউ কাটবে নাকি? কেউ কাটবে না, লেখা সঠিক হলেই গেল। ঠিক আছে, এবার এর উপরও কন্ডিশন অ্যাপ্লাইড হবে। এর উপর যদি কেউ এখন আমি বলি x0 সমান 0 বসাতে, x0 সমান 0 কি ইন্ডিকেট করছে? তাহলে এটা 0, এটা 0, তার মানে আমরা ইন্ডিকেট করছি 0 ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস b, দ্যাট মিনস b ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। আবার যদি এক্সেল এর ক্ষেত্রে আসি, আবার তো এক্সেল ইকুয়ালস টু 0 আমাদের কাছে কন্ডিশন, তার মানে হচ্ছে 0 ইকুয়ালস টু al প্লাস b, তার মানে 0 ইকুয়ালস টু al, b মানে আবার 0, তো this is equals to al equals to 0, তার মানে এটাই 0, বিকজ এলটা 0 হতে পারে না। L can never be 0. If L equals to 0, then length of the rod is 0. That is equals to, মানে hypothetical একটা ব্যাপার হয়ে গেল। L equals to 0 মানে লেন্থটাই 0 হয়ে গেল, রডটাই ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, 0 থেকে x equal to 0 থেকে এলটাও নাকি 0, তার মানে x equal to 0 পর্যন্ত রডের লেন্থ। এটা হওয়ার হয় নাকি? তাহলে রডটাই তো দেখতে পাবো না আমরা, রডই নেই কোনো এখানে। আর তাহলে আমরা এত অঙ্ক বড় করছি কেন বসে বসে? ঠিক আছে, মোটামুটি অঙ্ক যাতে ছোট না হয়, অঙ্ক ছোট হওয়ার জন্য যা যা কন্ডিশন আছে সব কন্ডিশন বাদ দিয়ে দেওয়া আছে কোশ্চেন থেকে। ঠিক আছে, অঙ্ক যাতে ছোট না হয়ে যায়। তো বি ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 0, তার ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি, এবং অবভিয়াসলি এখানে একটা ডাইরেক্ট সলিউশন পাচ্ছি, এ আর বিটা 0, তার মানে এ বি 0 মানে এখানে এক্সটা সেই পুনরায় এ এক্স প্লাস বি, তো তো এক্স প্লাস বি করলে কত হচ্ছে এ ইন্টু 0 প্লাস বিটাও, সরি এটা 0, 0x প্লাস বিটাও 0, তার মানে টোটাল 0, টোটাল 0 মানে তার মানে ইউটা এগেন 0ই দিচ্ছে। ইউটা তো এরকম, তো আবার ট্রিভিয়াল সলিউশন পাচ্ছি আমরা। তো এই কেসও রিজেক্টেড।
এই দুটো কেস ক্লিয়ার হয়েছে, যে দুটো কেস রিজেক্টেড হয়ে গেল, এইবার কিন্তু মেইন কেস যার থেকে আমরা সলিউশনটা পাবো। ঠিক আছে, এইসব জিনিসগুলো ওই আচ্ছা ইকুয়েশনে দাদা বারবার বলা বলছি, হয়েছে। হ্যাঁ তুমি তখন বললে না যে ক্যাপিটাল এক্স এক্স আর ক্যাপিটাল টি স্মল টি এই দুটো ইন্ডিভিজুয়ালি জিরো হতে পারে না, কিন্তু এখন যেটা না, করলে ওখানে তো এবি বসানোর পর তো ওই এক্স এক্স টা তো জিরো জিরোই হয়ে হবে। যাচ্ছে, ওই জন্য তো কেসগুলো রিজেক্টেড হয়ে যাচ্ছে। আমার তো এই কেস, এগুলো থেকে তো আমি সলিউশন পাবো না, এগুলো তো চলবে না। কেস ওয়ান কেস টু রিজেক্টেড, তো জিরো পাচ্ছি বলো। যদি নিতাম তাহলে হতো যে না জিরো হবে না, তাও নিয়ে নিচ্ছি। তাহলে তো লাস্ট লাইনটা দেখানোর কোনো দরকারই নেই না, মানে ওই যেখানে ওই হ্যাঁ সেটা এক্স বলতে এক্স। পারিস, লাস্ট লাইনটা দেখানোর দরকার নেই, নোটের মধ্যে লেখাও নেই দেখবি, কিন্তু দেখালে ভালো যে কেন নিচ্ছি না এক্স্যাক্টলি। ঠিক আছে, কারণ আমার ইউটা জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউটা জিরো মানে আমার ইউ এর রেসপেক্টে ট্রিভিয়াল সলিউশন পেতে হবে, নন ট্রিভিয়াল সলিউশন পেতে হবে, ইউ এর জন্য একটা নন জিরো সলিউশন পেতে হবে। তো আচ্ছা। এখানে ইউটা এক্সট্রা জিরো হলে ইউটা জিরো হয়ে যাচ্ছে, তাই আমরা হ্যাঁ। নিচ্ছি না। ঠিক আছে, এই লাইনটা লিখলে কেন নিচ্ছি না সেটা বোঝানো হলো। এক্সট্রা জিরো হলে প্রবলেম করবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখ, এইবার মেন কেস সেটা হচ্ছে ল্যামডাটা নেগেটিভ হলে। ঠিক আছে, ল্যামডাটা নেগেটিভও এই ইকুয়েশনের ক্ষেত্রে সলিউশন পেয়েছিলাম, এখানেও তাই, ইনফ্যাক্ট জোর জবরদস্তি। দেখবি লাস্টে গিয়ে আমরা কনসিডার করছি যে যে কোনো, মানে চারজন, একজনকে জিরো নিতে হবে, একজনকে জিরো নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের যাতে নন ট্রিভিয়াল সলিউশন পাই তার জন্য সেই হিসাবে কন্ডিশনটা নেওয়া হয়েছে ওখানে লাস্টে গিয়ে জোর করে। যাই হোক দেখ, ল্যামডা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, এই কেসগুলো আমি সাইডে কিন্তু করে করে দেখাচ্ছি কি করে কি হচ্ছে, কি করে এই লাইনটা এলো। ঠিক আছে, কি করে এলো, অঙ্ক ছোট করতে চাইলে মুখস্থ করে চালাতে হবে, অঙ্ক ঠিকঠাক ভাবে দেখাতে চাইলে যেভাবে করে করে দেখাচ্ছি আমি কেসগুলোকে সেভাবে করতে হবে। দেখ, কেন ইউটা জিরো হচ্ছে, মানে দেখ ওটা কি যেন ইউটা ওরকম হচ্ছে কেন, আগে দেখ কেস থ্রি, ল্যামডাটা হচ্ছে এবার নেগেটিভ, ল্যামডা নেগেটিভ মানে নিশ্চয়ই একটা পজিটিভ কিছু আছে, নিশ্চয়ই পজিটিভ কেউ একজন রয়েছে যার নেগেটিভ হচ্ছে ল্যামডাটা। ল্যামডাটা মাইনাস ধর, ল্যামডাটা হচ্ছে -2, নিশ্চয়ই একটা পজিটিভ 2 আছে যার মাইনাস করলে আমরা ল্যামডাটাকে পাচ্ছি, সেরকম একটা ব্যাপার। ল্যামডা যদি নেগেটিভ মানে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা পি আছে পজিটিভ, পিটা কিন্তু পজিটিভ, পিটা আবার নেগেটিভ না, তাহলে তো নেগেটিভ নেগেটিভ ল্যামডা পজিটিভ হয়ে যাবে। Thus that lambda equals to -t, যেটা অবভিয়াসলি নেগেটিভ। তো দেয়ারফর আমার কাছে ইকুয়েশনটা কি, d2x dx2 ইকুয়ালস টু কত, ল্যামডা এক্স, ল্যামডা এক্স মানে কি -px, পি ক্যাপিটাল এক্স, একদিকে নিলে আমরা কি পাচ্ছি, তাহলে d2x dx2 ইকুয়ালস টু px। তাহলে এটার ক্ষেত্রে যদি অক্সিলারি ইকুয়েশন আমরা কনসিডার করি, তো অক্সিলারি ইকুয়েশন কত, সরি, প্লাস px ইকুয়ালস টু 0, এটাকে ওইদিকে নিয়ে নে। ঠিক আছে, নিয়ে এই ল্যামডার কিন্তু আর কোনো ভূমিকা নেই, -ps পরের লাইনেও লিখতে পারিস। তো সেটা করতে হবে এম স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু 0, এম স্কোয়ার প্লাস পি। তো এম স্কোয়ার মানে কি, এম, তার মানে এম স্কোয়ার ইকুয়ালস টু তাহলে -p, তাহলে এম ইকুয়ালস টু কত, প্লাস মাইনাস রুট ওভার -p, তার মানে কত, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস, রুটের ভিতর মাইনাস চলে আসছে, তার মানে রুটের ভিতর মাইনাস আছে মানে আই, সঙ্গে রুট পি, রুট পি এর মতো আর যে মাইনাসটা রয়েছে তার মানে কি রুট ওভার -1 আছে ভিতরে, রুট ওভার -1 মানে কি আয়োটা আই, which is equals to 0 plus I root p, যদি ভেঙে লিখি, আর 0 minus I root p,
এবং এরকম যখন আসে, যখন আলফা প্লাস আই বিটা আকারে সলিউশন আসে, মানে প্লাস মাইনাস আই বিটা আকারে, তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশন হয় হচ্ছে এ ইন্টু ই টু দি মানে সরি ই টু দি পাওয়ার আলফা এক্স এ ইন্টু কস বিটা এক্স প্লাস বি সাইন বিটা এক্স। এখানে আলফাটা কত? 0, বিটাটা কত? √p। তাহলে সলিউশন কত? তাহলে এখানে সিএফ অর জেনারেল সলিউশন, এখানে সিএফ ও যা জেনারেল সলিউশনও তাই, বিকজ এটা হোমোজিনিয়াস সিস্টেম নিয়ে কাজ হচ্ছে, এখানে সব জিরো, ডান দিক সব জিরো আছে ইকুয়েশনে। ফলে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার প্রয়োজন নেই, সেটা এমনিতেই জিরো হয়, ওই জন্য কমপ্লিমেন্টারি ফাংশনটাই হচ্ছে এখানে জেনারেল সলিউশন। সেটা কি হচ্ছে? ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু, তার মানে ক্যাপিটাল এক্স এক্স লিখতে পারিস, ক্যাপিটাল এক্স এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 0x a ইন্টু cos √p(x), ঠিক আছে, প্লাস b sin √px, ঠিক আছে, cos √px প্লাস b sin √px, তার মানে আলটিমেটলি ই টু দি পাওয়ার 0x মানে তো 1ই, তার মানে a cos √px b sin √px। এখন ল্যামডা মানে হচ্ছে মাইনাস পি, তাহলে পি মানে কত? মাইনাস ল্যামডা। পি মানে কত? মাইনাস ল্যামডা। বসা এখানে, তাহলে এ কস পি মানে হচ্ছে মাইনাস ল্যামডা। বোঝা গেছে? এটা ডাইরেক্ট এখানে লেখা আছে। ক্লিয়ার এতটা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশন করে করে দেখাচ্ছি, ওখান থেকে বোঝাচ্ছি না, ওখান থেকে দেখলে বুঝতে পারবি। আর যেভাবে এখন করছি আমার মনে হয় এইভাবে করাটাই বেটার। কখন কি ভুলভাল লিখবি শর্টে করতে গিয়ে, মেন মেথডটা বোঝা থাকলে তোরা ভুল লিখবি না, তাহলে শর্ট করলেও ভুল লিখবি না, কিন্তু এই মেথড গুলোকে বোঝ। যখন ওয়েব ইকুয়েশনটা দেখবি, পিডিএফটা যেখানে দিয়েছে ডিটেলসে করা আছে, যা এখন করছি সেইভাবেই করা আছে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, এবার কন্ডিশন অ্যাপ্লাই করবো। x0 সমান 0 আমাদের হাতে আছে, xl সমান 0, তো x0 0 বসা, এটাই তো আমার কাছে এক্স এক্স, ক্যাপিটাল এক্স স্মল এক্স। তো x0 সমান 0 কি ইমপ্লাই করছে? তাহলে 0 ইকুয়ালস টু a cos রুট মাইনাস রুট ল্যামডা ইন্টু 0। এটা মানে কি a cos 0, এটা মানে কি b sin 0। এখন cos 0 মানে 1, cos 0 মানে 1, sin 0 মানে এমনিতেই 0, তার মানে কি দাঁড়াচ্ছে? a ইকুয়ালস টু মানে a প্লাস 0 ইকুয়ালস টু 0, তার মানে কি a ইকুয়ালস টু 0। নেক্সট আরেকটা কেস করবো এবার, মানে কেস কিছু না, এবার xl ইকুয়ালস টু 0টা বের করি। xl ইকুয়ালস টু আবার 0, তো xl ইকুয়ালস টু 0 বসা, তাহলে 0 ইকুয়ালস টু a cos মাইনাস রুট ল্যামডা এল। এই এল এক্স 0 আবার রুটের ভিতর ঢুকিয়ে দিস না, ঠিক আছে, এই এক্স কিন্তু বাইরে আছে রুটের।
যা লিখবি ঠিক করে লিখবি, যদি একটা লাইনও লিখিস ঠিক আছে, এটা কিন্তু অন্য কোনো ইতিহাস অনার্স পড়ছিস না, যা খুশি লিখবি কেউ পড়েও দেখবে না। একটা লাইন লিখবি, সেই লাইনটার অর্থ নিজে বুঝতে পারছিস কিনা আগে ভালো করে দেখবি। লিখতে হবে বলে লিখবো এরকম কোনো কনসেপ্ট কিন্তু চলবে না। এরকম কনসেপ্টে থাকলে কিন্তু নাম্বার কাটবেই, কিচ্ছু করার নেই। যে লাইনটা লিখবো তার অর্থ আমি নিজে বুঝতে পারছি কিনা, সেই লাইনটার সঙ্গে আগের লাইনের যোগাযোগ আছে কিনা। আগের লাইন একরকম, পরের লাইন সম্পূর্ণ ভিন্ন, এটা আগের লাইন থেকে আসছেই না, সেরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, যাই হোক, 0 = এরকম টাইপের হলো। তার মধ্যে আবার এটা অলরেডি 0 পেয়ে বসে আছি, তাহলে এখানে 0 = 0। তার মানে বি সাইন, এটা তো এমনিতেই 0 হয়ে গেল, 0 গুণ অবস্থায় আছে, এটা 0 হয়ে গেল, তার মানে এই পোর্শনটাই 0। ঠিক আছে, এইবার আমরা আসল জায়গায় আসি, সেটা হচ্ছে কাকে 0 নেব। প্রথম কেস যখন করলাম তখনও আমি বললাম যে এ ওইখানে আর বি। মাইনাসটা রুটের ভেতর হবে। হ্যাঁ, তো প্রথম কেসে কি ছিল, এটা 0 বিটা 0, কারণ ট্রিভিয়াল সলিউশন পেয়েছিলাম, ডিটারমিনেন্টটা নন জিরো বেরিয়েছিল কিন্তু সিস্টেমটা হোমোজিনিয়াস ছিল। ঠিক আছে, ফলে ওটা ট্রিভিয়াল সলিউশন দিয়েছিল প্রথম কেসে, তার মানে সলিউশন মানে কেসটা রিজেক্টেড হয়েছে। সেকেন্ড কেসে এ বি, যখন এ এক্স প্লাস বি সলিউশনটা ছিল তখনও এ বি 0 বেরিয়েছিল। থার্ড কেসে অলরেডি এটা 0 পেয়ে গেছি, কিন্তু আমি চাইছি নন জিরো কেস, এটা লাস্ট কেস। এ অলরেডি 0 হয়ে গেছে, প্রথম দুটো কেস রিজেক্টেড হয়ে গেছে, এখন একমাত্র বি এর উপর ডিপেন্ড করছে। এখন যদি বিটাও 0 করি, এখানে দুইজনের প্রোডাক্ট 0 হয়ে একদম এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখন যদি বিটাও 0 হয়ে যায় তাহলে তো কোনো কেসেই সলিউশন পাবো না আমরা। প্রথম কেসে দুটোই 0, সেকেন্ড কেসে দুটোই 0, এই কেসে অলরেডি এ 0 হয়ে গেছে, এখন একমাত্র ডিপেন্ড করে আছে বি এর উপর। বিটা নন জিরো হলেই সলিউশন পাবো, নাহলে পাবো না। তো সলিউশন আমাকে পেতে হবে, কেস আর করতে পারছি না, কারণ তিনটে ল্যামডার ভ্যালু পজিটিভ নেগেটিভ 0 ছাড়া কিছু হতে পারে না। তাহলে একমাত্র পসিবিলিটি হচ্ছে সলিউশন যদি পেতেই হয় বিটাকে নন জিরো ধরতে হবে। আমি বলছিলাম না জোর করে আনতে হবে, এরকম একটা পজিশনে এসে দাঁড়িয়েছে। তো বিটাকে নন জিরো করার জন্য এটাকে 0 করতে হবে, একজনকে কম্প্রোমাইজ করতে হবে। কাকে করব? এটাকে, আদারওয়াইজ আমি সলিউশন পাবো না যদি বি কে 0 ধরি। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে we must হ্যাঁ, have sin root over minus lambda l equals to 0. for লিখতে পারিস for if যদি বিটা 0ই ধরি, then নিজের ভাষায় লেখ, এগুলো বুঝতে পারলে আমি একটাও কিন্তু এইসব কথাগুলো যা লিখলাম হয়তো কোনো বইতে খুঁজে পাবেন এরকম লেখা এরকম কথাগুলো। জিনিসটা বুঝতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। তো নিজে যদি লিখতে পারিস তাহলে যে ভাষা বেরোবে সেটা বইয়ের ভাষার থেকে আরো ভালো হবে। কিউএফসি এর জন্য কোনো নন ট্রিভিয়াল সলিউশন পেতে আমরা আনএবল হব, ফেইল্ড হব। তো সেক্ষেত্রে আমাকে we must have sin root over minus lambda l is equal to 0, আদারওয়াইজ আমরা অঙ্কটা এতগুলো যে করলাম এতক্ষণ ধরে পুরো কাজটা কোনো মানে ফ্রুটফুল হবে না আমাদের। তো sin root over minus lambda l equals to 0, তার মানে অবভিয়াসলি মাইনাস lambda l equals to n পাই, কারণ সাইন এর ভ্যালু একমাত্র পাই এর যে কোনো মাল্টিপেলে
পাই এর যে কোনো মাল্টিপলে কি হয়, 0 হয়। পাই এর যে কোনো মাল্টিপলে 0 হয়। এবার কথা হচ্ছে n এর ভ্যালুটা ঠিক কত। n এর ভ্যালুটা এখানে 1 2 ডট ডট ডট। কেন n এর ভ্যালু 1 2 ডট ডট ডট? বিকজ যদি সেটারও কারণ রয়েছে। এত বড় অঙ্কের প্রত্যেকটা লাইনের কারণ কিন্তু বলছি, এরপরেও যদি মানে না পারিস আর কিচ্ছু বলার নেই। কেন এনটা 1 থেকেই হবে, কেন নেগেটিভ হতে পারবে না? এন যদি নেগেটিভ হয়ে যায়, পাই তো পজিটিভ ভ্যালু, এন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে জিনিসটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। এখন এটা তো পজিটিভ, রুট ওভার এটা কিন্তু পজিটিভ স্কোয়ার রুটের ভিতরে মাইনাস আছে, মানে মাইনাস ভাবিস না, আবার ভিতরে মাইনাস হচ্ছে থাকুক, কিন্তু টোটালি সেটা কি রুট ওভার যেটা রয়েছে সেটা পজিটিভ। তাহলে এইটা পজিটিভ আর এটা নেগেটিভ হয়ে যাবে যদি এনটা নেগেটিভ ধরি, তাহলে তার মানে এল এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। এল এর ভ্যালু কিন্তু নেগেটিভ হয়ে যাবে। পজিটিভ ইন্টু এল ইকুয়ালস টু নেগেটিভ, তার মানে এলটা নেগেটিভ ছাড়া কিচ্ছু নয় সেক্ষেত্রে। আর এল তো লেন্থ বোঝাচ্ছে, লেন্থ কি করে নেগেটিভ হবে? তার মানে এন এর ভ্যালু -1 -2 এ সমস্ত হতে পারবে না। 0 কেন হতে পারবে না? যদি এন ইকুয়ালস টু 0 হয়ে যায়, এন ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে এলটাও 0 হয়ে যাবে। আর এলটা 0 হলে লেন্থটা 0, লেন্থটা 0 হলে তো আবার সেই একই প্রবলেম, রডটাকেই দেখা যাবে না। 0 লেন্থের আবার রড কিসের? এনটা 1 থেকেই শুরু হবে। এটা না বলা থাকলে তোদের ঠিক 0 থেকে লিখে আসবি এন এর ভ্যালুটা। ঠিক আছে, এনটা মাস্ট বি এ ন্যাচারাল নাম্বার, নট আদার দেন 1 2 3 4, অর্থাৎ 0 এন্ড নেগেটিভ হতে পারবে না। ঠিক আছে, ওভারঅল ইন্টিজার হতে পারবে না। ক্লিয়ার কথাটা? হ্যাঁ। রুট ওভার মাইনাস ল্যামডা ইকুয়ালস টু এন পাই বাই এল। তাহলে ল্যামডার ভ্যালু তাহলে কত? মাইনাস ল্যামডা সমান এন পাই বাই এল এর হোল স্কোয়ার। তার মানে ল্যামডা ইকুয়ালস টু মাইনাস এন পাই বাই এল এর হোল স্কোয়ার। এই যে ল্যামডার ভ্যালু গুলো বেরোলো এগুলোকে বলা হয় আইগেন ভ্যালু। প্রথমেই একটা কথা বলা হয়েছিল আইগেন ভ্যালু প্রবলেম, এটাকে বলা হয় আইগেন ভ্যালু। আর আইগেন ফাংশন কোনগুলো? আইগেন ফাংশনস, সেটা হচ্ছে সাইন রুট ওভার মাইনাস ল্যামডা এক্স, এটাকে বলা হয় আইগেন ফাংশন। এটা কত? রুট ওভার মাইনাস ল্যামডার ভ্যালু একটু আগেই করলাম দেখ, এন পাই বাই এল। ঠিক আছে, তার মানে কত হলো? এন পাই এক্স বাই এল। দিস ইজ কল্ড আইগেন ফাংশনস ফর দি আইগেন ভ্যালু প্রবলেম বা বাউন্ডারি ভ্যালু প্রবলেম বা স্টার্ম লিওভিলি প্রবলেম, যেটার অ্যাকচুয়াল নাম সেটা হচ্ছে d2x dx2 ইকুয়ালস টু ল্যামডা এক্স, ওটাকে বলা হয় স্টার্ম লিওভিলি প্রবলেম। ঠিক আছে, এটা এমএসসি তে থাকে, তোদের এখন তার কাজ এখানে করতে হচ্ছে, ওই জন্য নামটা উল্লেখ করেনি। সিলেবাসে মাথা মুন্ডু নেই বলে তোদের একটু প্রবলেম হয়। এগুলো সব বিএসসি জিনিস না, একটাও মানে পিডি যেটুকুনি করছিস একটাও বিএসসি জিনিস করছিস না, এগুলো আমরা এমএসসি তে পড়েছি সব। সাইন এন পাই এক্স বাই এল কোথায় গেল? ওই জন্য একটু কঠিন লাগাটা অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার। এইবার দেখ এদিকে, এগুলো এখানে যা যা বললাম এখানে করা আছে, যে আইগেন ফাংশন আইগেন ভ্যালু সব যা বলেছি মোটামুটি লেখা আছে এখানে, দেখবি। এইবার হচ্ছে একটু বিরক্তিকর কাজ শুরু হবে অল্প একটু, তারপর অঙ্কটা শেষ হবে। বিরক্তিকর কাজটা কি? সেটা হচ্ছে তাহলে এক্স এন এর ভ্যালু কি পাচ্ছিস, এতদূর বোঝা গেছে কিনা বল? ঠিক আছে, হ্যাঁ। ব্যাস এবার আর বেশি নেই, এবার 4-5 লাইন মোটামুটি হবে, তারপর শেষ হয়ে যাবে অঙ্কটা। কিন্তু এই 4-5 লাইন লিখতে একটু বিরক্তি লাগে। দেখ, এক্স এন এক্স, এক্স এন এক্স এর তাহলে ভ্যালু কি হলো? এক্স এন এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এনটা তাহলে আমরা পেয়েছিলাম কত? এক্স এনটা আমরা এখানে আমি যদি এক্স এক্সটা দেখি, সেটা হচ্ছে ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার, না ই টু দি পাওয়ার না, এখানে হচ্ছে কস রুট ওভার মাইনাস ল্যামডা এক্স
প্লাস বি সাইন রুট ওভার মাইনাস ল্যামডা এক্স, তার মধ্যে ক্যাপিটাল এক্স এক্স ইকুয়ালস টু এ, এটা তো অলরেডি জিরো, তার মানে এই পোর্শনটা জিরোই হয়ে গেল, প্লাস বি সাইন রুট ওভার মাইনাস ল্যামডা, তার ভ্যালু আবার হচ্ছে এন পাই এক্স বাই এল, একটু আগে করলাম মাইনাস ল্যামডার ভ্যালু বসিয়ে রুট ওভার। তার মানে আমরা এক্স এক্স এর যদি ভ্যালুটা দেখি, তাহলে এটাকে যদি ঠিকঠাক ভাবে লেখা হয়, তাহলে এখানে একটা এন দিয়ে ভ্যারি করছে না 1 2 করে করে, ফলে আমরা যদি এক্স এন এক্স লিখতে পারি সেটাকে, এক্স এন এক্স ইকুয়ালস টু, তার মানে বি এন সাইন এন পাই এক্স বাই এল। এইটা হলো এক্স এন এর ভ্যালু। ঠিক আছে, মানে এবি এর যা ভ্যালু পেয়েছি এই যে সেটাকে দিয়ে এখানে লেখা হয়েছে। এবার টিএন এর জন্য সলিউশন, টিএন টিএন এর ক্ষেত্রে যদি সলিউশনটা দেখি, তো সেই টিএন এর সলিউশনটা আবার কিরকম হবে, টিএন টিটা কি ছিল, কি দেখ, টিটা ছিল যে ডিটি ডিটি ইকুয়ালস টু কেটি, এরকম কিছু ছিল না, কে ল্যামডা টি, কি ছিল, কি ছিল ওটা, কি হুম কে ল্যামডা টি, ল্যামডা কেটি। হ্যাঁ। হুম তো কিছুই না, ডিটি ডিটি ইকুয়ালস টু কে ল্যামডা টি, কি কি টি ছিল, ক্যাপিটাল ক্যাপিটাল টি ছিল বোধহয়, ক্যাপিটাল টি হবে। তো এখান থেকে ডি টি বাই টি, নিজের মতো করে এটা তো পারবি, এতক্ষণ করার পর এটা না পারলে তো হবে না, কে ল্যামডা টি কোস সাইড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি, লগ টি ইকুয়ালস টু কি পাচ্ছি, কে ল্যামডা, এখানে কি হলো ব্যাপারটা, এটা ডিটি হবে, কে ল্যামডা টি প্লাস কোন একটা কনস্ট্যান্ট, প্লাস কোন একটা কনস্ট্যান্ট ধরলাম C1ই ধরলাম ধর, তাহলে ক্যাপিটাল টিটা কি হয়ে গেল, ই টু দি পাওয়ার C1 প্লাস কে ল্যামডা টি, তার মানে কি হয়ে গেল, ক্যাপিটাল টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার C1 মিলিয়ে আমি ধরলাম সামথিং, কি ধরা আছে দেখি, সিএন ধরা আছে, কি আছে সিএন, তাহলে ধরো আমি সি ধরলাম ই টু দি পাওয়ার কে ল্যামডা টি, তাহলে দেওয়ার পর তাহলে টিএন টা কত হলো, টিএনটি, ঠিক আছে, টিএনটি টা কত হবে, সেটা হচ্ছে সি সি, তাহলে কোনটাকে ধরলে? সি সি হচ্ছে এই হ্যাঁ। যে, দাঁড়া বলে দিচ্ছি, এই যে ই টু দি পাওয়ার C1 ইন্টু ই টু দি পাওয়ার কে ল্যামডা টি, ই টু দি পাওয়ার C1 টাকে আমি সি ধরলাম, ঠিক আছে, তো টিএনটি, হ্যাঁ। টিএনটি মানে কত, টিএনটি মানে কি, ট্রাই নাইট্রোটলুইন, সেটা কি হবে সিএন ই টু দি পাওয়ার, ল্যামডার ভ্যালু বসছে, প্লিজ আছে যদি বুঝতে না। হ্যাঁ, তো ল্যামডার ভ্যালু কোথায় গেল, ল্যামডার ভ্যালু একটু আগে করলাম যে, সে ল্যামডা কই, এই যে ল্যামডা মাইনাস এন পাই বাই এল এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এন এন পাই বাই এল এর হোল স্কোয়ার হচ্ছে ল্যামডার ভ্যালু, বসা, তার মানে কত, সিএন ই টু দি পাওয়ার মাইনাস কে এন পাই বাই এল এর হোল স্কোয়ার ইন্টু টি, এটা হচ্ছে টিএনটি, যেখানে এন এর ভ্যালু হচ্ছে 1 2, তাহলে আমরা কিন্তু সলিউশন পেয়ে গেছি, ইউ এবং টি এর মানে ইউ এক্স টি পেয়ে গেলাম, মানে ইউটা তাহলে কি হবে, দেয়ার ফর ইউ এন টি বল,
কাজ আমাদের হয়ে গেছে। therefore un xt this is equals to xn x tnt xn x xn মানে কত পেলাম একটু আগে কি সমস্ত bn fn দিয়ে পেলাম bn sin n pi x by l tn কত পেলাম cn e to the power minus k n pi by l এর হোল স্কয়ার ইনটু t। তাহলে দিস ইজ ইকুয়ালস টু কত bn cn sin দিস ইকুয়াল টু কত bn cn দুইজনেই কনস্ট্যান্ট, তাই গুণ অবস্থায় সেটাকে একটা অন্য কনস্ট্যান্ট ধরে নিলাম, ক্যাপিটাল এ ধরলাম না বিকজ ক্যাপিটাল এ অলরেডি ইউজ করেছি ভিতরে। তাহলে দেওয়ার ফোর এবার তাহলে আমি টোটাল সলিউশনটা কি করে পাবো জাস্ট একটু সামেশন ইউজ করলে, কি করা হয়েছে নাকি কোথায়। তা প্রিন্সিপাল অফ সুপার পজিশন থেকে আমরা কি পাচ্ছি, সুপার পজিশন মানে হচ্ছে যোগ করা আর কিছুই না, বাই প্রিন্সিপাল অফ সুপার পজিশন। ঠিক আছে, সুপার পজিশন বলতে সুপার ইম্পোজ করা, ইম্পোজ করা মানে উপরিপাতিত হওয়া, দুটো তরঙ্গ উপরিপাতিত হয়েছে, ধর এরকম একটা রয়েছে, তো যদি ওই ইকুয়েশনের কথা বলি এরকম একটা ওয়েভ গেছে আর একটা ওয়েভ গেছে ধর এরকম টাইপের, তো গিয়ে ধর নতুন একটা ওয়েভ সৃষ্টি হয়েছে কোনো একটা স্ট্রিং এর উপর দিয়ে, একটা ওয়েভ পাঠানোর পর আরো একটা ওয়েভ গেল, তাতে কি হবে তার অ্যামপ্লিটিউডটা বিস্তারটা বেড়ে যাবে, আরো জোরে জোরে তরঙ্গ থাকবে, তরঙ্গের গতি বেড়ে যাবে। এইটাই হচ্ছে সে সুপার ইম্পোজ করা যে ইয়েটা ওয়েভটা। শুধু নোট গুলো ধর সেম আছে। যাই হোক এদিকে দেখ বাই প্রিন্সিপাল অফ সুপার পজিশন সেটা কি হবে uxt, তাহলে uxt ইজ ইকুয়ালস টু সামেশন, যেটা করলি তারই সামেশন করতে হবে, n এর ভ্যালু কত 1 2 ডট ডট ডট, তার মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন n sin n pi x by l e to the power minus k e to the power minus k n pi by l এর হোল স্কয়ার ইনটু t। এবার লাস্ট কাজ দু লাইন, চিন্তা নেই আর বেশি নেই, তো দু লাইন আছে। অ্যাকচুয়াল অঙ্কটা কিন্তু বড় যদি বলি আমি প্রথম কেস সেকেন্ড কেস রিজেক্ট করার জন্য বড় হচ্ছে, যদি লাস্ট কেসটা নিয়ে শুধু কাজটা করা হয় যে যে কেসটাতে হোল্ড করছে জিনিসটা সলিউশনটা পাচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা অতটা বড় নয়। এবার গিভেন কন্ডিশন কি আছে, গিভেন কন্ডিশন আছে হচ্ছে ইউ এক্স জিরো ইকুয়ালস টু সাইন এন পাই বাই এল, এরকম কিছু একটা আছে। তাহলে দেওয়ার ফোর এখান থেকে যদি এই যে লাইন থেকে সলিউশনটা কি পাচ্ছি, তাহলে ইউ এক্স জিরো মানে কি, তাহলে সাইন এন পাই বাই এল ইকুয়ালস টু, এটা এন পাই বাই এল, জিরো কোথায় বসাবো, এখানে জিরো বসাবো, কার জায়গায় বসাবো টি এর জায়গায় বসাবো, তাহলে সামেশন এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এ এন সাইন এন পাই এক্স বাই এল যা আছে আচ্ছা টি এর জায়গায় জিরো বসিয়ে দেয় ই টু দি পাওয়ার মাইনাস, টি এর জায়গায় জিরো বসাতে এই টার্মটা 1 হয়ে গেল, থাকলো কত
এটা তো 1 হয়ে যাচ্ছে। এটাকে ব্রেক করলে আমরা কি পাচ্ছি? n এর জায়গায় 1 বসালে a1 sin পাই এক্স বাই এল। একটু মনে হয় ভুল লিখেছি, কেউ বললি না, এটা পাই এক্স ছিল। জিনিস বুঝে করবি, ভুল লিখলে নিজেই বুঝতে পারবি কোথায় ভুল লিখছি। এখানে পাই এক্স বাই এল এসছে, কোনোদিনও এন পাই ওখানেও আসতে পারে না। কারণ এন পাই আসলে আমি মার্চ করবো কি করে জিনিসটাকে? প্লাস এ টু সাইন এন এর জায়গায় 2 বসা 2 পাই এক্স বাই এল প্লাস ডট ডট ডট। এবার যদি খেয়াল করে দেখি, এখানে শুধুমাত্র পাই এক্স বাই এল যুক্ত টার্মটা আছে, আর কেউ নেই বাদিকে। এদিকে আর কেউ নেই, তার মানে শুধুমাত্র এ ওয়ানটাই পাবো। সেটা তার কোএফিসিয়েন্ট কত আছে? এখানে 1 আছে। আর বাকি সব a2 a3 করে করে যত আছে সবাই কিন্তু 0। ঠিক আছে, ঠিকভাবে যদি গুছিয়ে লিখিস তাহলে a1টা হচ্ছে 1 আর an টা হচ্ছে 0 ফর অল n ইকুয়ালস টু 2 থেকে এরকম ভাবে লিখতে পারিস। তাহলে a1টাই একমাত্র আছে। তাহলে a1টাই যদি থাকে তাহলে দেয়ারফর uxt অ্যাকচুয়ালি কত দাঁড়ালো? তাহলে uxt হচ্ছে এই যে সামেশনটা অত কিছু আসলো, তার মধ্যে শুধুমাত্র a1টাই আছে। তো a1টা কত? 1 sin n পাই এক্স, তার মানে 1 পাই এক্স বাই এল ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু এন, এই দিকটা যা আছে থাকবে। তার মানে অ্যান্সারটা হচ্ছে সাইন পাই এক্স বাই এল ই টু দি পাওয়ার মাইনাস। এটাই হচ্ছে সলিউশনটা। ঠিক আছে, বলছে আমাকে আরেকবার এইখানটা বুঝিয়ে দাও না গো, এখানটা করতে কি হলো আমি কিছু বুঝলাম না। কোন জায়গাটা? এই এটুকুনি? যে, হ্যাঁ, না না, ওই UX0 থেকেই পুরো ওই সাইনের যে ধরে করলে ওইখানটা পুরোটা। এইটা ধরে হ্যাঁ, নিয়ে, এটা এটা কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা। এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার ইউ এক্স এর ভ্যালু উপরে বসা, উপরে বসালে এক্সটা এটা থাকছে, এটা থাকছে। শুধুমাত্র টি এর জায়গায় 0 বসে, টি এর জায়গায় 0 বসে এটা কি হয়ে যাচ্ছে? এটা 1 হয়ে গেল। তার মানে আমার সাইন পাই এক্স বাই এল ইকুয়ালস টু এটা। এবার এটাকে ব্রেক করেছি, ব্রেক করে আমি দেখলাম এখানে পাই এক্স বাই এল আছে। তো পাই এক্স বাই এল কোথায় আছে? এইখানটা আছে। আর তাহলে আমাকে জিনিসটা কি দাঁড়ালো? তাহলে এ ওয়ানটা হচ্ছে পাই, এদিক থেকে পাই এক্স বাই এল এর কোএফিসিয়েন্ট হচ্ছে a1, আর এখানে সেটা হচ্ছে 1। তার মানে a1টা 1 আর 2 পাই এক্স 3 পাই এক্স এই সমস্ত নেই বাদিকে, তার মানে ওগুলো সব 0, a2 a3 এগুলো সব 0, তাই নেই। তো এখন uxt এর মধ্যে কি ছিল? সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি সবাই ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র a1 এর ভ্যালু 1, বাকি সব 0। তাই বাকিগুলো আসেনি, শুধুমাত্র সামেশনের বদলে এখানে a1 ফার্স্ট টার্মটাই শুধু নিয়েছি n এর জায়গায় 1 বসিয়ে। ঠিক আছে, হ্যাঁ, বোঝা বুঝে গেছে? গেছি। হুম। আচ্ছা, এখান থেকে কোথায় গেল অঙ্কটা? ঠিক আছে, যাই যা করেছে এখানে করে দেওয়া আছে। একটা অঙ্ক তোদের আমি এই রিলেটেড হোমওয়ার্ক দিচ্ছি, নিজেরা করবি। পুরো সেম অঙ্ক, যেখানে যেখানে এল লেখা আছে সেখানে সেখানে 20 বসিয়ে করে দিতে হবে। দেখ পাই এক্স বাই 20 আছে, পাই এক্স বাই 20 মানে এখানে হচ্ছে এল এর জায়গায় 20 লিখে করতে হবে।
ঠিক আছে, আরেকটা প্রবলেম হচ্ছে সাইন পাই এক্স বাই এল 3 sin 5 pi x/l। এটার কাজ এত বড় মনে হচ্ছে, এত বড় করতে গেল কিচ্ছু না। এটা থেকে এটা যদি করি, এটারও হিন্স দিয়ে রাখছি, এটা আমার কাছে তার মানে 1টা পাই এক্স বাই এল, পাই এক্স বাই এল মানে 1। এই 1টা কত বেরোবে 1, কারণ এটার কোএফিসিয়েন্ট কত 1, এটার কোএফিসিয়েন্ট কত 3, এটা কার কার কোএফিসিয়েন্ট 5 পাই এক্স, তার মানে এই 5টা হচ্ছে 3। আর বাকি এর 2টা 0, A3 0, A4 0 অ্যান্ড 5টা 1 3, তার মানে A6 থেকে সবাই 0, অর্থাৎ an গুলো সবাই 0। যেখানে আমি লিখে দিচ্ছি কিন্তু এটাই লিখতে হবে, শুধু লাস্ট লাইনে গিয়ে জাস্ট চেঞ্জটা হবে, এটা 6 থেকে শুরু হবে। এই জায়গাটুকু বুঝলি? এইটাকে দেখে বুঝতে হবে কোনটা কি 0 হবে না হবে। ক্লিয়ার এতটা? তাহলে এখানে সলিউশনটা কি হুম। দাঁড়াবে? সলিউশনটা তাহলে ইউ এক্স টি সলিউশনে তাহলে কি হবে? A1টা থাকবে, A5টা থাকবে, A1 থাকবে, A5 থাকবে। A1টা কত 1 সাইন, তাহলে 1 পাই এক্স বাই এল e⁻k n পাই/l তার হোল স্কোয়ার। n বলতে এখানে 1, n বলতে এখানে কত 1 ইন্টু টি। তো 1 পাই/l হবে। ঠিক আছে, প্রচুর স্টেপ মাথা ঠান্ডা করে করতে হবে পরীক্ষা করলে। তাহলে 1 পাই/l এর হোল স্কোয়ার প্লাস টি প্লাস পরেরটার জন্য ফিফথ টার্মটা আবার পাবো, সেটা কত 3 দিয়ে। তো 3 sin 5 পাই এক্স যা আছে ওটাই বসে যাবে, e⁻k 5 পাই/l এর হোল স্কোয়ার ইন্টু টি। এই হচ্ছে সলিউশন পাবো। আগের অঙ্কটা বুঝে থাকলে এরকম পুরোটা সেম, লাস্টের লাইন 2 লাইনে গিয়ে এই চেঞ্জটা করতে হবে। যখন A1 A2 কম্পেয়ার করবো তখন গিয়ে A1 A2 এরকম বেরোচ্ছে, কারণ এখানে দেখ না A পাই এক্স, তার মানে 1 পাই এক্স এর কোএফিসিয়েন্ট পাবো, আর 5 পাই এক্স এর কোএফিসিয়েন্ট পাবো, বাকিগুলো সব 0 পাবো। ঠিক আছে, আর কত পাবো? 1 হচ্ছে A1 আর 5 পাই এক্স, অর্থাৎ A5টা হচ্ছে 3। ক্লিয়ার এতটা? বোঝা আচ্ছা, গেছে? মানে ওই যেটা লাস্টে যেটা দেওয়া, ওটা ওই হুম। যেমন এখানে ওই u(x,0) ওটা লিখবো, হ্যাঁ, তাই তো? হ্যাঁ ওটা ইউ এক্স 0 এর ভ্যালু। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। ঠিক আছে, ইউ এক্স 0 মানে হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, দেখ মেনশনও করা হয়েছে এখানে। ইনিশিয়াল টেম্পারেচার মানে টেম্পারেচার যখন টিটা 0, টাইমটা যখন শুরু মানে 0। বোঝা গেছে? হুম। বাকিটা বুঝেছিস? হ্যাঁ। আচ্ছা, এটা বুঝেছিস যখন কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক করে, আর আবার ফেলে রাখার টাইমও নেই, আর ফেলে রেখে লাভও নেই এগুলো। কোয়েশ্চেন গুলো পাঠিয়ে দেবে তো? লেখা হ্যাঁ, হয়নি। পুরো পিডিএফটা পাঠিয়ে দেবো। আর একটু দাঁড়া। এটা তো করলাম। এই অঙ্কটা করাবো কিন্তু এখন করাবো কি আর? এই অঙ্কটা ইয়ারে এসছে 2021-এ না কততে যেন, 21-এই বোধহয়। জিনিস সেম, দেখতেই পাচ্ছিস একই পেজ বারবার করে আমি অ্যাটাচ করেছি এখানে সব অঙ্কেই, তাহলে মানে জিনিস সেম। ঘুরে ফিরে আসছে বারবার। হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জটা কোথায় অঙ্কটা দেখলেই বুঝতে পারছি। দেখ, প্রথম 2 লাইন আমি নিজে লিখেছি, লাস্টের 2 লাইন আমি নিজে লিখেছি। অঙ্কটা ফর্মুলেট করার জন্য জাস্ট ফর্মুলেশনটা, আর ফর্মুলেশনের তেমন কিছুই নেই। ফর্মুলেট করার জন্য প্রথম এইটুখানি জাস্ট প্রবলেমটাকে লেখার জন্য নিজে লিখেছি, আর লাস্টে কনক্লুশন নিজে লিখেছি, বাকি সব আমি অ্যাটাচ করে দিয়েছি, কপি করা আছে। তার মানে একটা অঙ্ক যদি ভালো করে রেডি করিস তাহলে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে।
মাঝখানের পার্টটাই তো মেন, ওইটাই তো যদি একটা রেডি করিস তাহলে প্রথম পোর্শনটা, আর এটা কিন্তু এসছে ইয়ারে এই অঙ্কটা। ঠিক আছে, করে নেবো এগুলো। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, এটা করে নেওয়ার চেষ্টা করবি। যদি না পারিস আমাকে গ্রুপেই বলবি যে বুঝতে পারবি না, আমি গ্রুপেই বলবো, সবারই শোনা হয়ে যাবে তাহলে। আগে সাইনের অঙ্কগুলো রেডি কর, তারপর এটা করতে অসুবিধা হবে না খুব একটা। ক্যান্সেল করছি তাহলে।